আসসালামু আলাইকুম। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা কামব্যাক দিয়ে আর্জেন্টিনা তাদের কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করেছিল, যেখানে তারা সর্বশেষ ম্যাচটাতে মিশরের এগেইনস্টে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৯০ মিনিটের ফুটবলে ৩-২ গোলে ম্যাচটা জিতে নিয়েছে, যেটা ফুটবল ইতিহাসের অন্যতম একটা কামব্যাক হিসেবে ধরা হইতেছে। ওই ম্যাচটার পরে এখন আর্জেন্টিনার নেক্সট মিশন হচ্ছে কোয়ার্টার ফাইনাল, যেই ম্যাচটা তারা খেলতে নামবে সুইজারল্যান্ডের এগেইনস্টে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে স্টার্টিং ইলেভেনটা কেমন হইতে পারে এবং কোন কোন ফুটবলারগুলা কোন কোন রুলে খেলতে পারে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটু ম্যাচ টাইমিংটা জানিয়ে দেই। আগামীকালকে বাংলাদেশ টাইম অনুযায়ী সকাল ৭টায় আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সুইজারল্যান্ডের এগেনস্টে খেলতে নামবে। এটা হচ্ছে ম্যাচ টাইমিং। সৌদি আরব থেকে যারা ম্যাচটা দেখতে চান আপনাদের জন্য ম্যাচ টাইমিং হচ্ছে ভোর ৪টায়। এবার আমরা আসি আর্জেন্টিনার ফরমেশনটা কেমন হইতে পারে। দেখুন, গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে আর্জেন্টিনা সেন্ট্রালি খেলা ট্রাই করেছে, আর সেই অনুযায়ী তারা যে ফরমেশনটা চুজ করেছে সেটা হচ্ছে 4-1-2-1-2 এমন টাইপের একটা ফরমেশন কিন্তু ইউজ করেছে, যেখানে আমরা লিয়ান্দ্রো পারাদেসকে হোল্ডিং মিডফিল্ডে দেখতে পাইছি। তারপর হচ্ছে এনজো অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি ফলকে কিছুটা সেন্টার মিডে এবং এনজো ফার্নান্দেসকে কিছুটা হালকা একটু অ্যাটাকিং রোলে খেলতে দেখতে পাইছি। আর লিওনেল মেসি এবং উলিয়ান আলভারেস ফাইনাল থার্ডে ছিলেন, যদিও লিওনেল মেসি অনেকটা ডিফে নেমে তারপর হচ্ছে প্লে মেকিং করা ট্রাই করেছে। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবার আমরা আসি আর্জেন্টিনার ফরমেশন এবং একাদশটা এবারের ম্যাচে কেমন হইতে পারে। দেখুন, গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে আর্জেন্টিনা সেন্ট্রালি খেলা ট্রাই করেছে। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত আপনি দেখতে পারবেন যে সেন্ট্রালি খেলা ট্রাই করেও তারা কোনো ফলাফল পাইতেছিল না। বিশেষ করে লিওনেল মেসি, এনজো ফার্নান্দেস এবং রদ্রিগো ডি ফলের কানেকশনটা কিন্তু তেমন একটা হইতেছিল না, যেমনটা আমরা আগের ম্যাচগুলোতে দেখতে পাইছি যে কনসিস্টেন্টলি সেন্ট্রালি আর্জেন্টিনা অ্যাটাক করে এই তিনটা ফুটবলারকে দিয়ে তারা তাদের ম্যাচটা বের করে আনতে পেরেছিলেন। কিন্তু গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে মিশর বিন্দু পরিমাণ চান্স কিন্তু লিওনেল মেসিকে দেয় নাই। তো পরবর্তীতে আমরা দেখতে পাইছি ম্যাচের ২০-২৫ মিনিট লিওনেল মেসি কিছুটা উইংয়ে সরে গেছে এবং এনজো ফার্নান্দেস অনেকটা হোয়াইট স্পেসে চলে গেছে। সো এর পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে আর্জেন্টিনা অনেকটা ডায়াগোনাল ফুটবল খেলা ট্রাই করেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে ক্রস খেলা ট্রাই করেছে এবং সেটা তারা সফলও হয়েছে, যে এখান থেকে লিওনেল মেসি একটা গোল অ্যাসিস্ট করেছে এবং ক্রিস্টিয়ান রোমেরো একটা গোল করেছে এবং আর্জেন্টিনার সর্বশেষ গোলটাও কিন্তু এভাবে এসেছে। তারা রাইট সাইড থেকে একটা ডায়াগোনাল পাস জেনারেট করেছে আর ওইখান থেকে এনজো ফার্নান্দেস একটা ব্যাঙ্গার মেরেছেন। সো বুঝতেই পারতেছেন যে গত ম্যাচে আর্জেন্টিনা লাস্ট ২০-২৫ মিনিটের গেম টাইমিং, এই গেম প্ল্যানটা এরকম ছিল। এবার আমরা আসি আর্জেন্টিনার এই ম্যাচের গেম প্ল্যান, গেম ট্যাকটিক্সটা কেমন হইতে পারে, ফরমেশনটা কেমন হইতে পারে। দেখুন, আমার কাছে মনে হয় যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা সম্ভবত আর সেন্ট্রালি খেলা ট্রাই করবে না, কিছুটা উইং বেস ফুটবল খেলা ট্রাই করবে, কারণ সেন্ট্রালি তারা লাস্ট দুইটা ম্যাচে অনেকটা স্ট্রাগল করেছে। লাস্ট ম্যাচটাতেও শেষ পর্যন্ত উইং বেস ফুটবল খেলেই কিন্তু তারা জয় তুলে নিয়েছে। সো এই ম্যাচটাতেও আমরা ধরে নিতে পারি যে প্রথমত কিছুটা সেন্ট্রালি খেলা ট্রাই করলেও পরবর্তীতে যদি এইখানে সুবিধা না পায় তাহলে উইং বেস ফুটবল খেলবে। এখন এই ফুটবলটা খেলতে হলে আর্জেন্টিনাকে যে ফরমেশনটা চুজ করতে হবে, সম্ভবত আর্জেন্টিনাকে 4-3-3 ফরমেশনে চুজ করতে হবে। 4-3-3 ফরমেশনটা যদি চুজ করে তাহলে অবশ্যই গোলকিপার হিসেবে আমরা এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে পারবো। এমিলিয়ানো মার্টিনেসের এবারের বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছে না। লাস্ট দুইটা ম্যাচে কিন্তু তিনি ৪-৪টা গোল কনসিড করে ফেলেছেন। তার যে 1 ভার্সেস 1 বল স্টপ করার যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু এবারের বিশ্বকাপে আমরা দেখতে পাই নাই। গত বিশ্বকাপে তিনি যেভাবে একের পর এক অস্ট্রেলিয়ার এগেনস্টে, রাউন্ড অফ 16 অস্ট্রেলিয়ার এগেনস্টে বলেন, তারপর হচ্ছে আপনার ফাইনালে ওই যে কুলুমুয়ানির শটটা, ওইটার কথা বলেন, জাস্ট আউটস্ট্যান্ডিং ছিলেন 1/1-এ। বাট এবারের বিশ্বকাপে আমরা এখনো পর্যন্ত তাকে সেই লেভেলের সার্ভিসটা আর্জেন্টিনাকে দিতে দেখতে পারিনি। তো এমন ধরনের পারফরমেন্স যদি কনসিস্টেন্টলি বজায় রাখে, অর্থাৎ বাজে পারফরমেন্স যদি বজায় রাখে, আমার কাছে মনে হয় যে ২০২৬ বিশ্বকাপের পরে আর্জেন্টিনার প্রধান যে গোলকিপারের দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি আর পাবেন না। কারণ এই মুহূর্তে আর্জেন্টিনার সাইড বেঞ্চে যদি গোলকিপারের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে হুয়ান মোসো এবং রুলির মতো দারুণ গোলকিপার রয়েছে, যারা কিনা 1/1 এবং বল স্টপ করার মতো যে ক্যাপাবিলিটি, সেটা কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের চাইতেও কিন্তু এবার বেশি তাদের রয়েছে। সো সেই হিসেব করলে এমিলিয়ানো মার্টিনেজকে তার পুরনো ফর্মে ফিরতে হবে আর্জেন্টিনার জাতীয় টিমে কনসিস্টেন্টলি থাকতে হলে। বিশ্বকাপে তো তিনি থাকবেনই, কারণ সেমিফাইনাল, ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এগুলাতে তো আপনার পেনাল্টি শুট আউটের পসিবিলিটি বেশি থাকে। সো ওইখানে তিনি তার কাজটা করতে পারবেন। এবার আমরা আসি ডিফেন্স লাইনের দিকে। ডিফেন্স লাইনে গত ম্যাচটাতে নাহুয়েল মলিনা স্টার্ট করেছিলেন রাইট ব্যাক হিসেবে। এই ম্যাচটাতে আমার কাছে মনে হয় যে গঞ্জালো
মন্টিয়েলকেও স্টার্ট করাই দিতে পারে। যদি গত ম্যাচটাতে নাহুয়েল মলিনা তেমন একটা যে আহামরি ভালো করতে পেরেছে বিষয়টা এমন না। আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাইছি গঞ্জালো মন্টিয়ালকে যখন নামানো হয়েছে তখন কিন্তু ওই সাইডটা দিয়ে তিনি একটা অ্যাসিস্টও করেছিলেন। লিওনেল মেসি যে ব্যাঙ্গারটা মেরেছিলেন ওই ব্যাঙ্গারের অ্যাসিস্টটা কিন্তু তিনি করেছেন। অফেন্সিভলি দারুণ ফুটবল খেলেছেন। সো এই জায়গাটাতে সম্ভবত গঞ্জালো মন্টিয়ালও আসতে পারে, যদি এমনটা হইতে পারে আর কি। অথবা এই জায়গাটাতে আমরা নাহুয়েল মলিনাকেও দেখতে পাইতেছি, বাট আমার কাছে মনে হয় যে গঞ্জালো মন্টিয়াল শুরু করতে পারে। আমরা যদি সেন্ট্রাল ডিফেন্সের কথা বলি তাহলে অবশ্যই ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজ স্টার্ট করতেছে, তাতে কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে আপনার লিজান্দ্রো মার্টিনেজ ডিফলাইন প্লেমেকিংটা করে দিবে, যেমনটা আমরা রাউন্ড অফ 16 দেখতে পাইছি যে ক্যাপ ভার্দের এগেনস্টে দারুণ ফুটবল তিনি খেলেছেন, করেও দিতে পারেন। গত ম্যাচটাতেও দারুণ ফুটবল খেলেছেন। আর ক্রিস্টিয়ান রোমেরোর তো থাকবে। লাস্ট দুইটা ম্যাচে যে দুইটা গোল এসেছে না, মানে গুরুত্বপূর্ণ গোল, ওই দুইটা গোলেই কিন্তু ক্রিস্টিয়ান রোমেরোর নামটা কিন্তু রয়েছে। যদিও ওই ক্যাপ ভার্দের এগেনস্ট ওইটা একটা ওম গোল হিসেবে বিবেচনা করা হয়েছে, বাট তিনি ক্রিয়েটরটা কিন্তু তিনিই ছিলেন। পরবর্তীতে রাউন্ড অফ 16 মিশরের এগেনস্টে যখন আর্জেন্টিনার ডেডলকটা ভাঙতে পারতেছিল না, ঠিক ওই মোমেন্টে ম্যাচের ৭৯ মিনিটে লিওনেল মেসির একটা ক্রস থেকে একটা হেড দিয়ে দারুণ একটা গোল করে ব্যবধানটা কমিয়ে এনেছিলেন। আর এই গোলটাই কিন্তু আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়েছে। সো এই লেভেলের সার্ভিস আমরা আবারও তার কাছ থেকে হয়তো বা পাইতে চলেছি। দ্যাটস মিন তিনি এই জায়গাটাতে তিনি কিন্তু স্টার্ট করতে চলেছেন। এবার আমরা আসি লেফট ব্যাকের দিকে। লেফট ব্যাকে আমার কাছে মনে হয় না যে কোনো সন্দেহ ছাড়া নিকোলাস তাগলিয়াফিকো আবার স্টার্ট করবে। কারণ গত ম্যাচটাতে তিনি যেই পরিমাণ ক্রসগুলা করেছেন, যেইগুলা চান্সেসগুলা ক্রিয়েট করে দিয়েছেন, ওইগুলা যদি আর্জেন্টিনা কাজে লাগাইতে পারতো তাহলে আর্জেন্টিনাকে এত বেশি বকতে হইতো না। অফেন্সিভলি দারুণ একজন ফুটব্যাক তিনি। অন্ততপক্ষে ওয়ার্ল্ডে ক্লাবে হিসেব করলে তিনি সেই হাইপটা না পেলেও তিনি তার জাতীয় দলের এসে যে লেভেলের সার্ভিসটা দেন, দ্যাটস অ্যামেজিং। সো তিনি লেফট ব্যাকে আরও শুরু করতে চলেছেন। এবার আমরা মিডফিল্ডের দিকে আসি। মিডফিল্ডে আমি ৩ জন মিডফিল্ডারের কথা বলেছিলাম। ওই ৩ জন মিডফিল্ডারের মাঝে আপনি লিয়ান্দ্রো পারাদেসকে কোনোভাবে বাদ দিতে পারবেন না। আর্জেন্টিনা যখন একটা সময় ২-২ গোলের সমতায় ছিল তখন তিনি যেই একটা বল ক্লিয়ারেন্স করেছেন, পুরা কিন্তু 1/1 হয়ে গেছে। ধরতে গেলে 2/1 হয়ে গেছে, সে 2/1 হয়ে গেছে। অপোনেন্টের ফুটবলার মোহাম্মদ সালাহ সম্ভবত তিনি যদি সঠিকভাবে ফার্স্টটা জেনারেট করে দিতে পারতেন তাহলে কিন্তু আর্জেন্টিনা আরও একটা গোল কনসিড করতো এবং ওইখান থেকে আর্জেন্টিনা ছিটকেও যেতে পারতো। বাট ওই বলটা তিনি ট্যাকেল করে উইন হয়েছেন। সো বুঝতেই পারতেছেন ডিফেন্সিভলি একজন আনকোর ম্যান হিসেবে তিনি কতটা কার্যক্রম ভূমিকা পালন করতে পারে। সেই সাথে আপনি এই জায়গাটাতে বিল্ড আপ ফুটবলে ওর চাইতে এখনও পর্যন্ত হোল্ডিং মিডফিল্ডার হিসেবে আর্জেন্টিনার এমন কোনো ফুটবলার এই টিমটাতে আমি দেখতে পারতেছি না। আমি কিন্তু বিল্ড আপের কথা বলতেছি। গত ম্যাচটাতে দেখেন ম্যাচের সবচাইতে বেশি ফাস্ট তিনি জেনারেট করেছেন। গত ম্যাচটাতে ১১৯টা ফাস্ট জেনারেট করেছে, যেখানে ১১৫টাই ছিল সাকসেসফুল এবং পার্সেন্টেজটা ছিল ৯৭। সো বুঝতেই পারতেছেন পাসিং ফুটবলে কতটা দক্ষ তিনি ছিলেন আর বিল্ড আপেও কেমন করেছিলেন। তো এই ম্যাচটাতে আমরা কিন্তু দেখতে পাইছি আর্জেন্টিনা সম্ভবত ৫১৩টা না কয়টা জানি ফার্স্ট জেনারেট করেছে, এর মাঝে ১১৯টা ফার্স্টই সে জেনারেট করেছে। তার মানে তিনি একজন হোল্ডিং মিডফিল্ডার হলেও বিল্ড আপে দারুণ কার্যক্রম ভূমিকা পালন করে, এটা বুঝতেই পারতেছেন। এবার আমরা যদি আদার্স মিডফিল্ডারের কথা বলি তাহলে এই জায়গাটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার হয়তোবা রাইট সাইডটা দিয়ে শুরু করবে, এনজো ফার্নান্দেজ কিছুটা লেফট সাইড দিয়ে শুরু করবে। আর এই ম্যাচটাতে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে হয়তো রদ্রিগো ডি ফলকে বসিয়ে দিলেও দিতে পারে। কেন দিতে পারে আমি আপনাদেরকে একটু বলার ট্রাই করি। রদ্রিগো ডি ফলকে আমরা যে জিনিসটার জন্য ওকে আমরা জানি যে লিওনেল মেসির সঙ্গে দারুণ লিঙ্ক আপ করতে পারে, তারপর হচ্ছে ফরওয়ার্ড রান করতে পারে, ও 1/1 1/2 কিন্তু দারুণ কিছু ফাস্ট জেনারেট করে দিতে পারে। বাট এবারের বিশ্বকাপে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাইতেছি না। বিশেষ করে সর্বশেষ ম্যাচটাতে তো পুরা নিষ্ক্রিয় ছিলেন। এই ম্যাচটাতে তিনি তেমন ভালো ফুটবল খেলতে পারেন নাই। সো আর্জেন্টিনা যদি উইং বেস ফুটবল খেলে তাহলে অবশ্যই রদ্রিগো ডি ফলকে সম্ভবত সাইড বেঞ্চে বসিয়ে দিতে পারে আর একজন অ্যাটাকার খেলাইতে পারে। আর সেটা হতে পারে নিকো গঞ্জালেস, যিনি কিনা লেফট উইঙ্গার হিসেবে খেলবেন, লেফট মিডফিল্ডার হিসেবে খেলবেন এবং উইং ব্যাক হিসেবে খেলবেন, অর্থাৎ পুরো লেফট সাইডটা তিনি ডোমিনেট করবেন। সো রদ্রিগো ডি ফলকে বসিয়ে দিয়ে আমার কাছে মনে হয় যে ফাইনাল থার্ডের লেফট উইঙ্গার হিসেবে নিকো গঞ্জালেসকে খেলাইতে পারে, যদি আর্জেন্টিনা আপনার
উইং ব্যাস ফুটবল খেলে। আর যদি উইং ব্যাস ফুটবল না খেলে তাহলে আবারও ৪ জন মিডফিল্ডার নিয়ে খেলতে পারে। আমরা যদি এবার আদার্স অপশনের কথা বলি তাহলে লিওনেল মেসি তো ফ্রি রোলে খেলবেন। যদিও রাইট উইঙ্গার হিসেবেই শুরু করবেন, বাট ম্যাচটা যখন শুরু হবে সে অনেকটা ডিফে নেমে আসবে। তারপর হচ্ছে প্লে মেকিং করবে, হাফ স্পেসটা কাজে লাগাবে। আর যদি সেন্ট্রালে যদি কাজ করতে না পারে তাহলে গত ম্যাচটাতে আমরা যেভাবে দেখেছি তিনি একজন উইঙ্গারের মতো লাস্ট ২০ মিনিট ২৫ মিনিট উইঙ্গারের মতো খেলেছে, সেই রুলটা আবারও তিনি প্লে করবেন। আর ডি বক্সের ভিতরে ফেলে তো বেঙ্গার দারুণ বেঙ্গার মারবে, যেমনটা আমরা গত ম্যাচটাতে দেখতে পেয়েছি। আর্জেন্টিনা যখন ২-১ গোলে পিছিয়ে গিয়েছিল তখন ম্যাচের ৮৩ মিনিটে দারুণ একটা বেঙ্গার মেরে আর্জেন্টিনাকে সমতায় ফিরেছিলেন। সো বুঝতেই পারতেছেন লিওনেল মেসির যে এই ভূমিকাটা সেটা কি হবে। এবার আমরা আসি সেন্টার ফরওয়ার্ডের দিকে। সেন্টার ফরওয়ার্ডে আমার কাছে মনে হয় যে ইউরোপিয়ান যেহেতু দল, ওরা যেহেতু কিছুটা আপনার ফিজিক্যালি স্ট্রং সুইজারল্যান্ড, সো ওই জায়গাটাতে ফিজিক্যাল ব্যাটেল হিসেব করলে অবশ্যই জুলিয়ান আলভারেসের খেলার কথা। অনেকটা ডিফে নেমে খেলবেন, কিছুটা ফলস নাইনের ফুটবলারের মতো খেলবেন, সেন্টার ফরওয়ার্ডের মতো খেলবেন। আমার কাছে মনে হয় যে বিষয়টা এরকম হইতে চলেছে, কারণ লাউতারো মার্টিনেজ গত বিশ্বকাপেও আর্জেন্টিনারে মারা দিছে, এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনারে ওই মারার পথেই আছে। অনেকগুলো সুযোগও কিন্তু এবারের বিশ্বকাপে তিনি মিস করেছেন। তো যদিও লাস্ট ম্যাচটাতে আর্জেন্টিনার যেই উইনিং গোলটা এসেছিল ওইখানে অ্যাসিস্টটা তিনি করেছেন, ওই যে ডায়াগোনাল পাসটা জেনারেট করে দিয়েছেন না ম্যাচের ৯৩ না ৯২ মিনিটে, যেখান থেকে অ্যানজো ফার্নান্দেস একটা গোল করেছিলেন। তো ওই গোলের অ্যাসিস্ট কিন্তু লাউতারো মার্টিনেজ করেছিলেন। তো আমার কাছে মনে হয় যে তারপরেও লাউতারো মার্টিনেজ এই ম্যাচটাতে স্টার্টিং 11-এ আসবেন না। অপোনেন্টের যে শক্তিমত্তা ওইটা বিচার করে আমার কাছে যে জিনিসটা মেবি মনে হইতেছে যে উলিয়ান আলভারেস আবার শুরু করতে চলেছে। সো এটাই হচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের যে স্টার্টিং 11, সেই স্টার্টিং 11টা। তো এই স্টার্টিং 11 সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।